আমি অনন্ত সেন, পেশায় একজন চিকিৎসক। বহু দূরে দূরে রোগী দেখতে যেতে হয় আমাকে। তেমনই একদিন বৈশাখ মাসের গরমে রোগী দেখে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। স্নান সেরে দুপুরের খাবার খেয়ে শুয়েছি সবে। চোখটা হালকা লেগে এসছে, ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আবার কে এলো মনে মনে ভাবলাম। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, দরজাটা একটু খুলুন না। আমি একটু বিরক্তি নিয়েই দরজাটা খুললাম। চিকিৎসক হওয়ার দরুন মানুষের কখন কি সমস্যা হয় সেটা দেখা তো আমারই কর্তব্য, কিন্তু তাই বলে নিজের একটু বিশ্রাম নেওয়ার সময় পাবো না? ডাক্তারবাবু, বড় বিপদে পড়েই আপনার কাছে এসেছি। বিকেলে বেরোলে আপনার যেতে যেতে সন্ধে হয়ে যাবে। অনেক দূরে বাড়ি আমার। আপনার ফিরতে ফিরতেও রাত। আরে বাবা, কি সমস্যা নিঃসংকোচে বলুন। আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে। সকালে কাশতে কাশতে রক্তবমি করেছে। তাই দেখেই তাড়াতাড়ি ছুটে এসেছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু দাঁড়ান, বুঝলেন? আমি রামুকে ডেকে নিয়ে আপনার সঙ্গেই যাচ্ছি। রামু আমার পরিচিত ভ্যান চালক। দূরে কোথাও রোগী দেখতে গেলে আমি রামুকে সঙ্গে নিয়েই যাই। আমরা তিনজনে গ্রামের রাস্তা দিয়ে ভদ্রলোকটির বাবাকে দেখতে গেলাম। রোগীকে দেখে বুঝলাম তার বিশেষ কিছু হয়নি। ওষুধ দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তখনও সন্ধে হয়নি। রামু, আকাশের দিকে তাকিয়ে দেখ, কি পরিমাণে মেঘ করেছে আকাশে। তাড়াতাড়ি ভ্যানটা চালা, ঝড় বৃষ্টি আসার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে তো। আজ্ঞে ডাক্তারবাবু, ওই বৃষ্টি আসার আগেই পৌঁছে যাবানে। হঠাৎই একটা মাঠের কাছে আসতেই আকাশ অন্ধকার করে হাওয়া দিতে শুরু করলো। কী রে হতভাগা, তাড়াতাড়ি চল, এবার তো বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি চালাবো কি করে বাবু? হঠাৎই ভ্যানটা 10 গুণ ভারী লাগছে। ভ্যান তো এগোচ্ছেই না। কী সব উল্টো পাল্টা বলছিস? ভ্যান আবার ভারী হলো কি করে? জানি নে বাবু, ঠিকই তো চলছিল, হঠাৎ যে কেন এমন হলো বুঝতে পারছি না। সন্ধে হয়ে এলো, জায়গাটাও বেশ নির্জন। এখানে দাঁড়িয়ে থাকলেও তো চলবে না। এগিয়ে দেখ সামনে কোনো লোকজন আছে কিনা, যদি কেউ সাহায্য করতে পারে আমাদের। রামু আমার কথা মতো সামনে এগিয়ে গেল। আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই সময় শুনতে পেলাম কেউ যেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকছে আমাকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। পিছন ফিরে আবছা অন্ধকারে দেখলাম সাদা পোশাক পরা ফিনফিনে চেহারার একটি লোক আমাকে ডাকছে। আমি এগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি আমায় ডাকছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে একজন রোগী দেখতে যেতে হবে, এই কাছেই। আপনি যদি দয়া করে আসতেন। আমি কিছুটা ভেবে ভ্যানের থেকে ডাক্তারির ব্যাগটা হাতে নিয়ে টর্চ জেলে লোকটাকে বললাম, আচ্ছা চলুন দেখি। কিছুটা গিয়ে গলির মধ্যে ঢুকে একটা পুরনো অন্ধকারাচ্ছন্ন বাড়ির গেটের সামনে এসে হাজির হলাম। ভেতরে ঢুকেই প্রথম ঘরটা দেখিয়ে দিয়ে লোকটি বলল, রোগী ওই ঘরেই আছে, আপনি ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবেন, আর রাস্তার কাছে গিয়ে দেখবেন আমার ভ্যান চালক ফিরে এসেছে কিনা। যদি ওর সঙ্গে দেখা হয় তাহলে বলবেন আমি এখানে আছি, ও যেন অপেক্ষা করে। লোকটা কোনো উত্তর না দিয়ে মাথা নাড়ল। এরপর চুপচাপ হেঁটে গিয়ে নিমেষেই যেন অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোথাও কোনো সাড়া শব্দ নেই। সেই নির্জন জায়গায় দাঁড়িয়ে টর্চের আলো ফেলে লোকটির নির্দেশ মতো সামনের ঘরটার দিকে এগিয়ে গেলাম। ভেজানো দরজাটা খুলতেই মাথার ওপর দিয়ে একটি বাদুড় না পাখি কিছু একটা উড়ে গেল। বিশ্রী একটা পচা গন্ধ নাকে এলো। কই, রোগী কোথায়? ডাক্তারবাবু, এই যে খাটের উপরে আমি। ঘরটায় একটা মৃদু আলো জ্বলছিল আর নিভছিল। তার মধ্যে একটা খাট দেখতে পেলাম। টর্চ মেরে ভালোভাবে দেখলাম খাটের ওপর কি যেন একটা সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে।
ঘরের মধ্যে শুধু নোংরা আর নোংরা, ইঁদুর, আরশোলা, আরও কত রকমের পোকামাকড় সারা ঘর জুড়ে ছোটাছুটি করছে। আমি বুঝলাম যে লোকটাকে দেখার কেউ নেই। ঘরটা যে কতদিন পরিষ্কার হয়নি কে জানে। সামনের চেয়ারটাতে বসুন ডাক্তারবাবু। আমি সামনে একটা চেয়ার দেখতে পেয়ে লোকটির কথা মতো সেটা নিয়ে বসলাম। হ্যাঁ, সে না হয় বসছি, কিন্তু ঘরের যা অবস্থা তাতে তো মশাই সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে। আপনাকে কি দেখার কেউ নেই? আছে ডাক্তারবাবু, আছে, কিন্তু এখানে থাকে না। সব কথা বলবো। আপনার নাম অনেক শুনেছি। আপনার বাড়িতে আমার স্ত্রীকে দেখাতে নিয়ে যেতাম, আজ আর সে নেই। আচ্ছা, যে আমাকে ডেকে নিয়ে আসলো সে কি আপনার কিছু হয়? না না, ও আমার নতুন বন্ধু। কদিন হলো ওর সঙ্গে আমার আলাপ। আজ দুপুরে ওই তো খবর দিয়ে গেল। সেই সময় ও বলল আপনি এদিক দিয়ে রোগী দেখতে যাচ্ছেন। আমি তখন ওকে বলেছিলাম যে ডাক্তারবাবুকে ফেরার পথে নিয়ে এসো, আমার ওনাকে কিছু বলার আছে। এখন এত কথা থাক, কি হয়েছে সেটা আগে বলুন। মুখের ওপর থেকে ঢাকাটা সরান আর হাতটা বের করুন, নাড়িটা দেখব। না ডাক্তারবাবু, তার আগে আমার কথাগুলো আপনাকে ধৈর্য ধরে শুনতেই হবে। যা বলার তাড়াতাড়ি বলুন, এই দুর্যোগে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার বিছানার নিচে দলিলপত্র আছে। ওই দলিল যার প্রাপ্য তার ঠিকানাও লেখা আছে। আমার তার কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা নেই। যেই ঠিকানা আছে সেটা আমার একমাত্র ছেলের। আপনাকে আমার অনুরোধ, ছেলেকে যদি ওর জিনিসটা পৌঁছে দেন তাহলে আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। আমি বিছানার নিচে হাত দিয়ে দেখলাম দলিল সহ কিছু কাগজপত্র ও একটি ঠিকানা লেখা কাগজ রয়েছে। সেগুলো হাতে নিয়ে বললাম, ঠিক আছে, এগুলো আপনার ছেলের কাছে পৌঁছে দেব। নিন, এবার হাতটা বের করুন তো দেখি, নাড়িটা দেখতে হবে তো। কতদিন ধরে ভুগছেন? চাদরটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা মাংসহীন কঙ্কালের হাত, আর মুখটার চাদরটা খুলে যেতেই দেখলাম একটা কঙ্কালের মুখ। এই দৃশ্য দেখে আমার আর বসে থাকার সাহস হলো না। আমি কোনো রকমে হাতে প্রাণ নিয়ে ঘর থেকে ছুটতে বেরিয়ে রাস্তায় চলে এলাম। টলতে টলতে যখন ভ্যানের কাছে এসে পৌঁছলাম তখন দেখলাম রামু এসে গেছে, কিন্তু ভ্যান ঠিক করার কোনো লোককে দেখতে পেলাম না। কিরে, ভ্যান ঠিক করার জন্য কাউকে পেলি না? না বাবু, আশেপাশে কাউকে পেলুম না। যাও বা একজনকে দেখতে পেলুম, তাকে হাত জোর করেও নিয়ে আসা গেল না। সে বলল পরিবেশের অবস্থা একদম ভালো না, সেই দুর্যোগে আসতে পারবে না। অগত্যা একাই ফিরে আসলো। কিন্তু আপনার কি হয়েছে বলুন তো? আপনি কোথায় গেছিলেন? আর এই রকম পরিমরি করে ওই দিক থেকে ছুটে আসতেছিলেন কেন? আর বলিস না, তুই চলে যাওয়ার পরে এখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন এসে অনুনয় করে বলল একটা রোগী দেখতে যেতে হবে, তার অবস্থা নাকি খুবই খারাপ। আমি ভাবলাম এখানে না দাঁড়িয়ে থেকে যাই, আর গিয়েই পড়লাম বিপদে। আচ্ছা, তুই এখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখিসনি? কেউ এসে কিছু বলেনি তোকে? না তো ডাক্তারবাবু, আমি তো এখানে এসে আপনাকে না দেখে চিন্তিত হয়ে পড়েছিল। হঠাৎ এই দুর্যোগের মধ্যে আপনি কোথায় গেলেন? কি করব ভেবে কোনো কুল পাচ্ছিলাম না। হঠাৎ দেখি আপনি ওই দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন। কি ঘটেছে বলুন তো? আর বলিস না, ওই যে রোগী দেখতে গেছিলাম সে তো আর রোগী নেই এখন, দেখ মৃত কঙ্কাল। নে নে, চল, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। আমি ভ্যানে উঠে বসলাম।
রামুও ভ্যানে উঠে শেষ চেষ্টা করার মতোই ভ্যানটা চালাতে গেল। অদ্ভুতভাবে ভ্যানটা তখন এগিয়ে চলছিল, যেন ঠিকই আছে, কোনো গোলযোগই হয়নি। চারদিকটা ভালোভাবে দেখে নিলাম। তখনই আমার চোখে পড়ল অন্ধকারের মধ্যে সেই সাদা পোশাক পরা ফিনফিনে চেহারার লোকটা যেন দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরটা যেন খুবই হালকা মনে হচ্ছে। আমার দিকে হাত জোর করে প্রণাম করার সময় দেখলাম তার হাতটাও কঙ্কালের মতো মাংসহীন। আমি আর কিছুই দেখতে পারলাম না। সেদিন রাতে বাড়ি ফিরেই আমি আমার প্রতিবেশী বন্ধুদের এই কথা জানালাম। পরদিন সকালে দুজনকে সঙ্গে নিয়ে আমি বাড়িটাতে হাজির হলাম। তখনও কঙ্কালটা খাটের উপরেই পড়েছিল। আশপাশের 2-4 জন লোক আসলো বটে, কিন্তু তারা আমার মুখ থেকে গতকালের ঘটনা শুনে অবাক হয়ে গেল। তাদের মুখ থেকেই জানতে পারলাম যে এই বাড়িতে এক বৃদ্ধ থাকতেন। বহুদিন হলো সে মারা গেছেন। তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। এমন ঝোপঝাড় হয়েছে যে দিনের বেলাতেও কেউ এদিকে আসে না, তাই কেউ এই মৃত্যুর খবরও পায়নি। যাই হোক, সকলের চেষ্টায় সেই কঙ্কালটাকে দাহ করে আমরা সকলে বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, তার পরদিন বৃদ্ধর দেওয়া দলিলগুলো তার ছেলের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিলাম। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।